বসে পড়ছি, তখন আমাদেরকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরাইছে। তো এটা হলো আমজনতা দল। আমরা ছোট, হয়তোবা আমরা সামনেও ছোটই থাকবো, কিন্তু আমাদেরকে ভ্যানিশ করতে চাওয়া, আমরা ভ্যানিশ হয়ে গেলে ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করি আপনার খুব উপকার হবে। ধরেন আমাদের দল নাই, তারেক নামে বাংলাদেশে কেউ ছিল না। হ্যাঁ, 22 জুলাই কেউ বলেনি, 19 জুলাই কেউ বলেনি যে লাঠি হাতে বলে নাই বাংলাদেশের মালিকানা বুঝে নিতে আসছি। বন্ধ হয়ে যাওয়া আন্দোলন চালু করার জন্য কেউ ঘোষণা দেয়নি আমার মতো। আপনি বলেন, ঠিক আছে? এবং আজকে বলি, ইন্টারনেট তো বন্ধই করে দিল। ইন্টারনেট আমার বন্ধ মানে আপনার বন্ধ মানে সবার বন্ধ, তাই না? আচ্ছা, পিনাকি দাদা ওই ফ্রান্স থেকে সবাই রাজপথে নাইমে পড়েন, এই যে আহ্বান জানালো, ইন্টারনেট কিন্তু বন্ধ। বাংলাদেশে কোনো জনগণ দেখছে? ইয়েস এবং নো। আচ্ছা, অমুক জায়গায় এই দুর্ঘটনা ঘটতেছে, তাড়াতাড়ি সবাই আসেন। বাংলাদেশের কোনো জনগণ দেখছে? এই লেখাটা দেখছে? তাদের সৎ উদ্দেশ্যকে আমি স্যালুট জানাই, কিন্তু তাদের এই সৎ উদ্দেশ্য এবং এই কর্মসূচি, এই যে আন্দোলনকে প্রভাবিত করার জন্য যে তাদের যে অবদান, এই অবদান দ্বারা এই আন্দোলনের কোনো উপকার হয় নাই, বুঝছেন? এমনকি আমরা যে আফতাবনগর এলাকা, রামপুর এলাকায় আন্দোলনটা কিভাবে করব, ওই বিদেশে বিভিন্ন জন থেকে বিভিন্ন জন পরামর্শ একবার দিতে পারছে, কিন্তু আন্দোলনটা কিভাবে সফল করব আমরা, এইটা কিন্তু আমাদেরকেই করতে হয়েছে। ঠিক আছে? আফতাবনগরে মসজিদে মসজিদে ঢুইকা মাইকে যে বলতে হবে সবাই মাঠে নেমে পড়েন, এটা কোনো নেতা আমাদেরকে শিখাই দিছিল? না নিজের বুদ্ধিতে করা লাগছে বলেন? নিজের বুদ্ধিতে করা লাগেনি এগুলো? তারপরে গুলি করতেছে, ওইখানে শুয়ে পড়তে হবে, উঠতে হবে, হাঁটু গেড়ে সামনে যেতে হবে, এই যে আন্দোলন। আমরা তো ওই আন্দোলনে পুলিশ পর্যন্ত দাবরানি না দিয়ে দূর থেকেই বলতে পারতাম ধর 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 ধর, দৌড়াবো না, খালি বলতাম ধর ধর ধর। এতে কি সফলতা পাইতাম? নাকি আমাদেরকেই দৌড়ে জীবনের ঝুঁকি নিয়ে যাইতে হয়েছিল? বুঝছেন? তো দূর থেকে ধর 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 বলার মতো ইলিয়াস ভাই পিনাকি দাদার এই গণঅভ্যুত্থানে অবদান, যে ধর 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 পুলিশ শোনে নাই বা দেশের মানুষ শোনে নাই, শোনে নাই, কোনো আন্দোলনকারী শোনে নাই। তাদেরকে আমরা দেখলাম কখন? তাদেরকে দেখলাম গণ অভ্যুত্থানের পরে তারা ফেসবুকে অনেক কার্যক্রম করছে, অ্যাক্টিভিটি করছে, এটা দেখলাম। এবং সেই জন্য তাদের এই সৎ উদ্দেশ্য এবং অবদানকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটার সঙ্গে আমাদের যে জীবন ঝুঁকি নিয়ে লড়াই, এটার সাথে মিলায়েন না। আমি যে গুলিবিদ্ধ হয়েছি এটার সাথে মিলায়েন না, ঠিক আছে? আমাকে যে দিনের পর দিন রিমান্ডে নিল, এটার সাথে মিলায়েন না। এই গণ অভ্যুত্থানে 5টা গুরুত্বপূর্ণ স্পটের 1 থেকে 5 নাম্বার আসামি আমি সব জায়গায়। তাহলে আমাকে 1 থেকে 5 নাম্বার আসামি কেন বানাইছে? নাকি আমি শেখ হাসিনার জন্য এমন একটা মাথা ব্যথা ছিলাম, শেখ হাসিনা সেই মাথা কাটতে চাইছে নাকি? তাই না? এটা আমাদের অবদান। যেদিন 5 তারিখে শেখ হাসিনা পতন হইল, 4 তারিখে আমার নামে পিডাব্লিউ অর্ডার আসছে। পিডাব্লিউ অর্ডার হলো বিশেষ আদেশ, আমাকে 10 দিনের জন্য জিজ্ঞাসাবাদ, রিমান্ড যেটাকে বলে। ঠিক আছে? 14 তারিখে আমাকে বের করতে লাগছে, কিন্তু পুলিশ আমাকে নিয়ে বের করার সাহস পায় নাই। 15 তারিখ আমাকে আবার নিয়ে আবার গেটের কাছে নিয়ে গেছে, কিন্তু আমাকে ওই দিনও বের করার সাহস পায় নাই। তাহলে আমাদের উপর দিয়ে যে ট্রমা, আমরা এখনো অসুস্থ। এই গণ অভ্যুত্থানের পরে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, অসুস্থ। আমি আমার আমি ক্ষতিগ্রস্ত, আমাকে রাষ্ট্র ক্ষতিপূরণ দেয়নি, আমাকে রাষ্ট্র সম্মান দেয়নি। আমার বিভিন্ন জায়গায় হতাশা আসা স্বাভাবিক। আমার মাঝে যে ফ্রাস্ট্রেশন আসে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে, এটা আসা স্বাভাবিক। এই হতাশা এবং ফ্রাস্ট্রেশনকে যারা কটাক্ষ করেন, তাচ্ছিল্য করেন, তাদেরকে বলি যে আমাদের মতো আপনারাও যদি ক্ষতিগ্রস্ত হতেন, অসুস্থ হতেন, আপনার মাথার মধ্যেও রাত বিরাতে যদি চমকে উঠতো, ব্যথা করত, এবং ঘুমের মধ্যে যদি এরকম মনে হতো যে এখন আপনার সামনে শেখ হাসিনা বসে আছে এবং আপনাকে আবার মারতে চায়। এটা আমাদের আমরা ঘুমের মধ্যে দেখি শেখ হাসিনা যায় নাই এখনো, এখনো এই গণ অভ্যুত্থান হয় নাই, মনে হয় এখনো আছি এখানে বসে। ট্রমা কাজ করে মাথার মধ্যে, যে আমার তাহলে আমি মনে হয় এখনো জেলখানায় বসে আছি, আমাদের মুক্তি মনে হয় গত 1 যুগেও হবে না, এরকম ঘুমের মধ্যে মনে হয়। আমার ঘুমের মধ্যে সাফারিং দূর দূর করবে কে? আমি তো এখনো অসুস্থ। আমি যখন একটা ফিউরিয়াস হয়ে যাচ্ছি, কেন ফিউরিয়াস হচ্ছি? আমার মাথায় সমস্যা হচ্ছে, আমি রাগান্বিত হচ্ছি। কারণ আমরা যে লড়াইটা করছি, যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট পাইছি, সেই কষ্টের তুলনায় এই বাংলাদেশে যথাযথ পরিবর্তন আসেনি। আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখছি সেই বিপ্লব বাস্তবায়ন হয়নি। তাহলে এগুলো দেখিয়ে
এগুলো দেখে আমাদের হতাশা কাজ করে। এবং আরো হতাশা কাজ করে যে আমরা কষ্ট করে আমরা কোনো রিটার্ন পাইনি। এবং কষ্ট করার পরে আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, রাষ্ট্র আমাদেরকে সেই ক্ষতিপূরণ দেয়নি। কিন্তু যারা কষ্ট করেনি তারা বিভিন্ন পিএস, এপিএস হয়ে বেসুমার লুটপাট করছে ১০০ কোটি, ১৫০ কোটি টাকা। তখন এই বিপ্লবের একজন ক্ষতিগ্রস্ত মানুষ যার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে ১০-১৫ লক্ষ টাকা, তার মাঝে ওই ফ্রাস্ট্রেশন কাজ করে যে আমরা লড়াই করি, এরা এগুলো লুটপাট করতেছে। আমরা লুটপাট করার মনোবাসনা কামনা করি না। কিন্তু আমাদের ক্ষুধা, দারিদ্র এগুলোর সময়ে যখন কেউ অনেক বিলাসিতা করে কোনো অবদান না রেখে, তখন এগুলো তুলনা করে আমাদের মাঝে হতাশা কাজ করে। আমরা এগুলো নিয়ে যখন কথা বলি সেগুলো নিয়ে আপনারা তাচ্ছিল্য করেন। আপনাদের আবেদন এবং আবদার যে আমরা এগুলো নিয়ে না বলি। এই তো আপনাদের আবেদন, আপনাদের আহ্লাদ, আপনাদের শখ এটা যে আমরা ডক্টর ইউনূস নিয়ে না বলি। ডক্টর ইউনূস সুবিধা নিচ্ছে এগুলো নিয়ে না বলি। এটা আপনাদের শখ। আপনারা আবেদন করছেন না বলি। কিন্তু আমরা যখন দেখি উনার কোনো ডেডিকেশন নাই দেশের জন্য। কিন্তু আমরা ডেডিকেশন করেও বঞ্চিত। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শখ আমাদের। একটা রাজনৈতিক কর্মীর উপহার হলো নির্বাচন। নাকি আপু? রাজনৈতিক কর্মী দীর্ঘদিন কষ্ট কেন করে? কেন ত্যাগ স্বীকার করে? কেন অর্থ ব্যয় করে? দেশের সেবা করে কেন? সামনে নির্বাচনে দেশের মানুষ তাকে একটা ভোট দিলে সে সংসদে যাবে। এটাই একটা রাজনৈতিক কর্মীর প্রত্যাশা। ভাই আমি তো কোনো আমলা না ভাই। যে আমি সচিব হতে চাবো, আমি আমলা হতে চাইবো, আমি পিএস হতে চাবো। আমি তো আমলা না। ওইসব সুবিধা আমরা নেইনি। কারণ আমরা রাজনৈতিকভাবে এগুলো মোকাবেলা করে অভ্যস্ত। এবং আমরা স্টেবল আছি এবং সামনেও আমরা রাজনীতি করব। আমরা এই অন্যায় সুবিধাগুলো অন্যায়ভাবে চাই না। জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিলে দেশের জন্য কাজ করব। এবং সেই কাজটাও এইরকম না যে ব্যবসা, আমার মধু ব্যবসা বাদ দিয়ে গিয়ে আমি হলো এমপি মন্ত্রী হব। চাই না। আপনারা দেখবেন যে আমি আমি যদি কোনোদিন সংসদেও যাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও যদি হই, যদিও আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ারও হয়তো বা যোগ্যতা নাই, কিন্তু আমি বলতেছি যদি হই, তখনও আমি আমার যে পেশা এগুলো আমি ছাড়বো না। এটাই আমাদের দৃঢ়তা। আমাদের এই দৃঢ়তাকে যারা নোংরাভাবে উপস্থাপন করছেন, হ্যাঁ উপস্থাপন করছেন, আমি তো আম বিক্রি করি, আপনার নেতা কি বিক্রি করে বলেন? হ্যাঁ, আপনার নেতা কি বিক্রি করে? ধর্ম বিক্রি করে, চেতনা বিক্রি করে। কিছু একটা বেচতে হবে রাজনীতির ময়দানে।